নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আমি আমাদের যে আসন্ন এক্সাম গ্রেড 3 এবং গ্রেড 4, এই গ্রেড 3 এবং গ্রেড 4 এর ম্যাথসের সিলেবাস নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন যে ম্যাথসে কি কি আসবে, কি কি বিষয় দেখা দরকার। তো আজকে আমি সব বিষয়ের ডিটেলসে আলোচনা করব, ম্যাথসের সিলেবাসে কি কি আসবে না আসবে। সবার প্রথম হচ্ছে নাম্বারস। দেখো, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেটাতে নাম্বারস লাগে না। তো নাম্বারসের মধ্যে, নাম্বারস বলতে এখন অনেক ধরনের আছে। নাম্বারসের মধ্যে কি কি দেখতে হবে, যেগুলো আমাদের জানা উচিত। প্রথম ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, ইন্টেজার, রেশনাল, ইরেশনাল, এগুলো আমাদের জানতে হবে। তবে রেশনাল ইরেশনালে একটু জোর দেবে। রেশনাল ইরেশনাল থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাছাড়া থাকবে প্রাইম নাম্বার, কো প্রাইম, টুইন প্রাইম, তারপরে আসে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এইসব কিন্তু নাম্বারসের মধ্যে আসে। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু যেগুলা মানে স্থানীয় মান, নিজস্ব মান, এগুলা নাম্বারসের মধ্যে পড়ে। তারপর আসে আমাদের ইন্ডিয়ান সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, ভারতীয় পদ্ধতিতে লেখা সংখ্যা লেখা, আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা লেখা, এটাও কিন্তু নাম্বারসের মধ্যে আসে। তারপর আসবে আমার গ্রেটেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার, হ্যাঁ, সবচেয়ে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বা কয়েকটা অঙ্ক দিয়ে লিখতে পারা বৃহত্তম, ক্ষুদ্রতম, এইগুলা সব গ্রেটেস্ট আমাদের নাম্বারসের মধ্যে পড়বে। তাছাড়া আমাদের টোটাল নাম্বার, যেমন 3 অঙ্কের মোট সংখ্যা কতটা, 4 অঙ্কের মোট সংখ্যা কতটা, এগুলা নাম্বারসের মধ্যে আসে। তারপর 1 + 2 + 3 + ... 50 = হোয়াট, সাম অফ দ্য নাম্বারস, যেগুলা, এগুলাও নাম্বারসের মধ্যে আসবে। তারপরে আসে আমাদের ডিভিশন ফর্মুলা। ডিভিশন ফর্মুলা মানে কি? ভাগের যে ফর্মুলা, বাহ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, এই যে একটা ফর্মুলা আছে ভাগ অঙ্ক করতে যেটা ব্যবহার হয়, ওই ফর্মুলার উপরে অঙ্ক থাকে। তো এটা থাকবে। ডিভিশন রুল, ডিভিশন রুল মানে 2 দিয়ে কি দেখলে আমরা একটা সংখ্যাকে কি দেখে বুঝবো এটাকে 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে না 6 দিয়ে যাবে, এরকম ডিভিশন রুলটা আমাদেরকে জানতে হবে। তারপর ফ্যাক্টর, মাল্টিপল, ফ্যাক্টর মানে উৎপাদক আর মাল্টিপল মানে গুণিতক, এই জিনিসটা আমাদের জানতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এগুলো জানতে হবে। তারপরে আসে আমাদের এলসিএম, এইচসিএফ। এই এলসিএম এইচসিএফ কিন্তু অনেক বিস্তারিতভাবে করতে হবে। বেসিকগুলাও জানতে হবে, শর্ট ট্রিক জানতে হবে, এগুলা রেশিও দিয়ে কোয়েশ্চন থাকে, ফ্র্যাকশন নাম্বার দিয়ে এলসিএম বার করা। এলসিএম এইচসিএফ এর উপর পুরো ভিডিও আমার তৈরি করা আছে, বেশ কয়েকটা ভিডিও, 4টা না 5টা ভিডিও দিয়েছি, এগুলা দেখলেই সাফিসিয়েন্ট। তবে এলসিএম এইচসিএফ থেকে কিন্তু মার্ক বেশি থাকবে, কমপক্ষে 3টা প্রশ্ন তো থাকবেই এলসিএম এইচসিএফ থেকে। আর আমি যে ভিডিওগুলো প্রোভাইড করেছি এলসিএম এইচসিএফ এর, এই 4-5টা ভিডিও দেখলে এলসিএম এইচসিএফ এর 3 থেকে 4টা কোয়েশ্চেন যেগুলো আসবে, এগুলা ডেফিনেটলি পারবে, এটা কোনো অবস্থায় মিস হবেই না। হ্যাঁ, তো ভিডিওগুলো দেখতে পারো। তারপর আসে আমাদের ফ্র্যাকশন, ভগ্নাংশ। ফ্র্যাকশন যখন শেষ হবে, তারপর আবার ডেসিমেল ফ্র্যাকশন। ফ্র্যাকশনের মধ্যে শুধু ফ্র্যাকশন কি কি টাইপের হয় এগুলা না, সঙ্গে ফ্র্যাকশনের প্লাস, ফ্র্যাকশনের মাইনাস, ফ্র্যাকশনের ইনটু, ফ্র্যাকশনের ডিভাইড, তারপর ফ্র্যাকশনের উপর সিম্পলিফিকেশন থাকে, এগুলা ডেসিমেল ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ, এগুলার উপর বিস্তারিত জানতে হবে। এটারও ভিডিও বানানো আছে, দেখতে পারো। তারপর আসে সিম্পলিফিকেশন, যেখানে বদমাশ রুলটাও জানতে হবে। সিম্পলিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এই সিম্পলিফিকেশন থেকেও দুইটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো সিম্পলিফিকেশন ভালো করে দেখবে, সিম্পলিফিকেশনের ভিডিও আমার তৈরি করা আছে। তারপর আসে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজের আরো একটা ভিডিও দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে পার্সেন্টেজ আমার। তো পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের উপর প্রশ্ন থাকবে। তারপর আসবে ইন্টারেস্ট, সুদের অঙ্ক। সুদ 2 ধরনের হয়, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটাই আমাদের সিলেবাসে আছে, দুটাই আমাদেরকে দেখতে হবে। তারপরে আসে আমাদের প্রফিট এন্ড লস, লাভ এবং ক্ষতির, লাভ লোকসান, এই ধরনের ক্রয় মূল্য বার করা, বিক্রয় মূল্য বার করা, এই ধরনের প্রশ্ন আমাদের এখানে সম্মুখীন হতে হবে। লাভ এন্ড লসের সঙ্গে এখানে ডিসকাউন্ট আর একটা বিষয় আসবে, ডিসকাউন্টটাও আমাদেরকে জানতে হবে, করতে হবে। তারপর আমাদের আসে প্রবলেমস অন ট্রেন, ট্রেনের অঙ্ক দেয়, যে একটা ট্রেন দিল্লি থেকে 7টায় ছাড়লো, রাত্রে 12টায় এখানে পৌঁছলো, এরকম অঙ্ক দিয়ে থাকে। তো ট্রেনসের অঙ্ক আমাদেরকে দেখতে হবে। তারপর আসে আমাদের স্পিড, টাইম, ডিস্টেন্স। স্পিড মানে বেগ, টাইম মানে সময়,
আর ডিস্টেন্স মানে দূরত্ব। তো স্পিড, টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে অনেক অঙ্ক করতে হয়, এগুলা কিন্তু খুব টাফ না, ইজি থাকে। এগুলা দেখতে হবে আমাদেরকে। তারপরে আসে টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক কি মানে এ একটা কাজ অতদিনে করে, বি আর একটা কাজ অতদিনে করে, দুজনে মিলে কতদিনে করবে, বা এ এতদিনে করেছে তারপর বি চলে গেছে, দুইজনে মিলে কয়েকদিন করেছে তারপর বি চলে গেছে, বা বাকি কাজ একা কতদিনে করতে পারবে। এই ধরনের যে অঙ্কগুলা থাকে এগুলা টাইম এন্ড ওয়ার্কের আন্ডারে পড়ে। তারপরে এভারেজ, গড়, গড় কি গড়ের অঙ্ক আমাদেরকে দেখতে হবে। তারপর রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এটাও আমাদেরকে জানতে হবে। অনুপাত সমানুপাতের উপর অঙ্ক থাকবে। হ্যাঁ, এগুলা শুধু গ্রেড 3 গ্রেড 4 না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই সিলেবাসটাই ফলো করা হয়। ইভেন এসএসসি, জিডি, সিএইচএসএল যা কিছু থাকে সব কিছুতেই, যে কোনো কম্পিটিটিভ এক্সামে। শুধু টেটের বেলায় এখান থেকে অনেকটা মাইনাস হয়, আসাম টেট, সি টেট, ওইগুলাতে এখানে সব টপিক লাগে না, অনেক কিছু এখান থেকে কমে যায়। তারপর যেটা আমাদের আসে নাম্বারস অ্যান্ড এইজেস, ওই যে বয়সের অঙ্ক থাকে। হ্যাঁ, বাবার বয়স, পিতার বয়স হতো, পুত্রের বয়স হতো, এরকম অঙ্ক দিয়ে থাকে, এগুলা আমাদের লাগবে। তারপরে আসে রুটস অ্যান্ড স্কোয়ার রুটস, মানে বর্গ এবং বর্গমূল, বর্গ এবং বর্গমূলের উপর কিছু অঙ্ক থাকবে। হ্যাঁ, ইন্ডিসেস অ্যান্ড সার্টস, সূচক এবং ঘাতাঙ্ক, ওই যে পাওয়ারের অঙ্ক, পাওয়ার যেগুলা থাকে এগুলা কিন্তু ইজিগুলো আসবে না, অনেক টাফ আসবে কিন্তু ইন্ডিসেস অ্যান্ড সার্টস থেকে। বোটস অ্যান্ড স্ট্রিমস, নৌকা এবং স্রোতের অঙ্ক। হ্যাঁ, নৌকার বেগ কত, স্রোতের বেগ কত, এরকম অঙ্ক থাকে যেগুলা, এগুলা হলো বোটস অ্যান্ড স্ট্রিমস। মিক্সচার অ্যান্ড এলিগেশন, মিক্সচার অ্যান্ড এলিগেশন কি মানে এই যে আমাদের মনে করো 20 লিটার জল আছে, তারপরে কিছু পরিমাণ দুধ মিশানো হয়েছে, তো জল আর দুধের অনুপাত আগে কি ছিল এখন কি হবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকে, এগুলা হলো মিক্সচার অ্যান্ড এলিগেশন। আমি চেষ্টা করব এই 2 মাসের মধ্যেই সবগুলা টপিক আমি শেষ করার। শারীরিক অসুস্থতার জন্য ভিডিও বানাতে পারি না সব সময়, তো চেষ্টা করব আমি কমপ্লিট সিলেবাস কমপ্লিট করার জন্য। তারপর নেক্সট যেটা আমাদের আসে ট্রিকোনোমেট্রি। ট্রিকোনোমেট্রি কিন্তু লাস্ট ইয়ার গ্রেড 3 গ্রেড 4 এর এক্সামেও কিন্তু ট্রিকোনোমেট্রির কোয়েশ্চেন এসেছিল, তবে গ্রেড 8 প্লাস গ্রেড 4 যেটা, এটাতে কিন্তু ট্রিকোনোমেট্রি লাগবে না। এপি সিরিজ, সমান্তর প্রগতি, এটাও 8 পাস যারা গ্রেড 4 এ এক্সাম দেবে তাদের জন্য এটা দরকার নেই। প্রবাবিলিটি কিন্তু সবার জন্য লাগবে, সম্ভাবিতার অঙ্ক। হ্যাঁ, এপি সিরিজ মানে সমান্তর প্রগতি। হ্যাঁ, এই যে 50তম পদ বার করা, 20তম পদ বার করা, এই ধরনের অঙ্ক। ডাটা ইন্টারপ্রিটেশন, তথ্য সংগ্রহ, এই যে এখানে দণ্ডচিত্র, পাইচিত্র, তারপর বহুলক, মড, মড মানেই বহুলক, বহুলক, গড়, হ্যাঁ, মধ্যমা, এই সবগুলা কিন্তু ডাটার ইন্টারপ্রিটেশনের মধ্যে চলে আসবে। তারপরে এলজাবরা। এলজাবরা বলতে এখন কি, এলজাবরা তো অনেক কিছু, এলজাবরা আমাদের সাইড চেঞ্জ করা, চলকযুক্ত রাশির প্লাস মাইনাস করা, ভাগ করা, পূরণ করা, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন শর্টে কিভাবে সলভ করা, এগুলা আসে। তারপর এক্স প্লাস 1/x এর মান দেওয়া থাকবে, তো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, বা x⁵5 প্লাস 1/x⁵5 এর মান কত, এইরকম বিভিন্ন ধরনের অঙ্ক থাকে এলজাবরার মধ্যে। তারপর আসে জিওমেট্রি। জিওমেট্রিটা যদিও না লাগবে, কিন্তু বলা যায় না, জিওমেট্রি থেকে কোয়েশ্চন এসে যেতে পারে, এটা কিন্তু আমি পুরো শিওর দিতে পারবো না এটা আসবে কি না আসবে, আসতেও পারে নাও আসতে পারে। তবে জিওমেট্রি যদি ভালো করে না বুঝো তাহলে মেনসুরেশন পারবে না, এই যে কালি, আয়তন, এগুলা বার করা, এগুলার অঙ্ক আমাদেরকে করতে হবে। যদি জিওমেট্রি ভালো করে না বুঝি তাহলে এইগুলা করতে আমাদের অনেক অসুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের মেইন সিলেবাস, এগুলা যদি আমরা ফলো করি, দেখো জিকে ভালো করে পড়বে, জিকে কিন্তু তোমাকে পরীক্ষাতে ঠকাতে পারে, কমন নাও আসতে পারে। ইংলিশেও সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো অনেক আনকমন আছে, কিন্তু ম্যাথস এবং রিজনিং এমন একটা সাবজেক্ট, এটা সবটা টপিক যদি তুমি ভালো করে বুঝে নাও, ভালো করে যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এমন কোনো কোয়েশ্চেন নেই যেটা তুমি আনসার করতে পারবে না। হ্যাঁ, দুই একটা খুব পেঁচিয়ে দিতে পারে যেগুলার আনসার করতে পারবে না, তবে ম্যাথস তুমি ম্যাক্সিমাম টাচ করে আসতে পারবে, মানে ম্যাথসের উপর তোমার গ্যারেন্টি দিতে পারবে যদি ভালো করে ম্যাথস প্রিপারেশন নেও। ম্যাথস তোমাকে ঠকাবে না, রিজনিং তোমাকে ঠকাবে না, কিন্তু ইংলিশ, জিকে তুমি যতই মুখস্থ করো সাফিসিয়েন্ট হবে না, কিন্তু ম্যাথস এককালীন তোমার প্র্যাকটিস করতে করতে তোমার জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট হয়ে যাবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো
এই হলো সিলেবাস। তো এই ভিডিওতে আমি এই সিলেবাস নিয়েই আলোচনা করলাম, আর কিছু আমি আলোচনা করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কীরকম লাগলো।